আমার বেস্ট ফ্রেন্ড যখন মারা যায় তখন অনেক কেঁদেছিলাম। ঠিক মনে পড়ে না কখনো এমনভাবে কেঁদেছি কিনা। যখন মারা যায় তখন আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে যায়। দায়িত্বটা হলো তার মেয়ের দায়িত্ব। তারা রিলেশন করেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কারণ আমার ফ্রেন্ডের বাসা থেকে মেয়েটাকে মেনে নিচ্ছিল না। আর মেয়ের তো কেউ ছিল না, মেয়েটা ইয়েতিম ছিল, ইয়েতিমখানায় বড় হয়েছিল। আমি ওদের পালিয়ে যেতে সাহায্য করেছিলাম বলে ওর পরিবার আমার উপর কেসও করেছিল, কিন্তু ওদের থেকে আমাদের প্রভাব প্রতিপত্তি বেশি থাকায় আমার কিছু করতে পারিনি। তবে দুদিন আমাকে জেলেও থাকতে হয়েছিল। নিলয় আর নিধি আমার নামকরণেই ওর মেয়ের নাম রেখেছিল। নিলয় যখন মারা যায় তখন আমার হাত ধরে বলেছিল, আমায় তুই ছাড়া আমার তুই ছাড়া পৃথিবীতে কেউ নেই, থেকেও নেই। নিধি তো আনিকাকে ডেলিভারি করার সময় আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়ের আমি মা বাবা ছিলাম, কিন্তু 3 মাস যেতে না যেতেই আমি ওকে ছেড়ে মনে হয় চলে যাব রে। আমার মেয়েটাকে এখন তুই আছিস, আমাকে কথা দে আনিকাকে দেখে শুনে রাখবি। তোর কিছুই হবে না, তুই ঠিক হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না। আর মিথ্যা আশ্বাস দিস না। আমি জানি আজকেই আমার শেষ দিন। কথা দে ভাই, আমার মেয়েকে দেখে শুনে রাখবি। তুই তোর পরিচয়ে আমার মেয়েটাকে বড় করবি। তোর কিছুই হবে না, তুই ভালো হয়ে যাবি। আগে বল, তুই আমার মেয়েটাকে নিজের পরিচয়ে বড় করবি? আমি কিছু বলতে যাব, তার আগেই তার দেহ থেকে তার প্রাণটা ছেড়ে চলে গেল। আচ্ছা, আমি তোকে কথা দিলাম আমি তোর মেয়েকে আমার পরিচয় বড় করব। নিলয়ের আব্বু আম্মুর কাছে গিয়েছিলাম আনিকাকে নিয়ে, যেন ওরা আনিকার দায়িত্ব নেই। কিন্তু নিলয়ের আব্বু আম্মু আনিকাকে দেখাশোনার দায়িত্ব তো নেইনি, উল্টাপাল্টাভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সাথে মা বাবাও ছিল সেদিন। আমি যেতাম না আনিকাকে নিয়ে, কিন্তু মা বাবার কথার জন্য ওদের বাসায় যেতে হয়েছিল। শেষবারের মতো আব্বু আম্মুকে আর আপুকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলাম। আচ্ছা আব্বু আম্মু আর আপু, মনে করো এর জায়গায় আমি হতাম, তাহলে কি হতো? তোমার ছেলেটা কিভাবে বড় হতো? সেদিন আব্বু আম্মু আর আপু কিছু বলেনি, সবাই চুপ ছিল। তারপর থেকে আব্বু আম্মু আর আপু আমাকে কিছু বলেনি। তারপর থেকে সবাই ওরা দেখাশোনা করে, অনেক আদর করে। আজকে আনিকার বয়স 1 বছর। আমার ওইসব বার্থডে উদযাপন পছন্দ না, তাই ওগুলো কিছুই করি না। আমাদের বাসায় ওগুলো কারো পছন্দ না, তাই আরও হয় না। এই 7 মাসে হাড়ে হাড়ে বুঝতে পারছি মাহীন একটা বাচ্চাকে লালন পালন করা কতটা কঠিন। তবে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। মেয়েটা অনেক কিউট, আমার প্রিন্সেস। উপস, পরিচয় দেওয়া হয়নি তো। আমি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের দুই মাত্র ছেলে মেয়ে। আমি ছোট, এবার অনার্স 2য় বর্ষে। আর আপু পড়াশোনা শেষ করে একটা জব করে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এখনও বিয়ে হয়নি, তবে হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি আমার প্রিন্সেস উঠে গেছে, আমার আম্মুটা উঠে গেছে দেখছি। আসো, ফ্রেশ হয়নি। তারপর আনিকাকে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে বাবা মেয়ে খেতে বসলাম। আম্মু আমার কাছ থেকে আনিকাকে নিয়ে সুজি খাওয়াতে লাগলো, আর আমি খেতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। ভাবছি আজকে আনিকাকে নিয়ে কলেজে যাব, আর নিলয় আর নিধির কবর জিয়ারত করব। বাইরে এসে বললাম, আম্মু দাও, আজকে ওকে কলেজে নিয়ে যাব। আচ্ছা, ততক্ষণ তুমি দুধ গরম করে একটা ফিডারে দাও। বিয়ের আগে কিভাবে বাচ্চা মানুষ করতে হয় শিখে নিলি? তার বলতে হাড়ে হাড়ে টের পেয়েছি। আচ্ছা, সে যাই হোক, তাড়াতাড়ি দাও, কবরস্থান হয়ে কলেজে যাব। ওদিকে কি জন্য নিয়ে যাবি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে? আরে কিচ্ছু হবে না, নিলয় আর নিধির কবর জিয়ারত করে যাব। আচ্ছা ঠিক আছে, তুই ওকে রেডি করে নিয়ে আয়, আমি দুধ গরম করে দিচ্ছি। হুম। আনিকাকে নিয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। বাবা মেয়ে একই কালারের ড্রেস পরলাম। একটু বাইরে বাইরে আসতে আম্মু ব্যাগে ফিডার দিল। তারপর বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। তারপর কবরস্থানের কাছে এসে নেমে গিয়ে বললাম, এখানে 5 মিনিট দাঁড়ান, আমি আসছি।
চিন্তা নেই, ভাড়া বেশি করে দেব। তারপর কবরস্থানের ভিতরে এসে দুজনের কবর জিয়ারত করে আবারও রিক্সা নিয়ে কলেজে চলে এলাম। তারপর রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে কলেজের ভিতরে এসে বন্ধুদের কাছে এলাম। কিরে, কি অবস্থা তোদের? কিরে, আজকে দেখি বাবা মেয়ে একই রকম ড্রেস পরে এসেছিস। সর বসি। আচ্ছা দে তোর মেয়েকে। শালা, অনেকে বিয়ে করে বাবা হতে পারে না, আর তুই না করেই বাবা হয়ে গেছিস। বাবা 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 শুনতেই বাবা বলা শুরু হয়ে গেল। আচ্ছা দোস্ত, তোকে কেউ বিয়ে করতে চাইবে? যদি শোনে তোর বাচ্চা আছে, যদি শোনে তাহলে তো কোনো মেয়েই রাজি হবে না। আল্লাহ যদি নসিবে কাউকে লিখে রাখেন তাহলে একা একাই আসবে। ওই বলে না, যদি থাকে নসিবে একা একা আসিবে। তোর চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আনিকার জন্য সেটাও ভেঙে গেছে। তোর খারাপ লাগে না? তুই তো ওকে পছন্দ করতি, ভালোবাসতি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। খারাপ লাগতো, কষ্ট হতো প্রথম প্রথম, এখন আর হয় না। ওইসব পুরনো কথা বাদ দে তো। বেস্ট ফ্রেন্ড বলতে নিলয় ছিল, আর রাকিব ফ্রেন্ড, তবে বেস্ট ফ্রেন্ড থেকে কিছু কম না। আরেকটা ফ্রেন্ড আছে, রিয়া, এখনও আসেনি। দুজনে মিলে কথা বলছি, তখন রিয়া এসে আনিকাকে কোলে নিয়ে বলল, কি অবস্থা আম্মু, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা, আমাকে তোমার আম্মু বানাবে? রিয়ার কথা শুনে আনিকা আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই তো আমার আম্মু। আহা, ওটা তো তোমার আব্বু, ওটা আম্মু না। না 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 আব্বু, ও আমার আম্মু। না, ওটা তোমার আব্বু, আম্মু না। না না, আম্মু। তোর মেয়েকে আর কি বলবো। আচ্ছা, সে যাই হোক, আমি অনিকাকে নিয়ে গেলাম। ওকে নিয়ে যা। রিয়া আনিকাকে নিয়ে চলে গেল, আর আমি আর রাকিব কথা বলতে লাগলাম। আরও দুজন এসে আড্ডা দিতে শুরু করলো। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। রিয়ার কাছে আনিকাকে দেখতে পেলাম না, তাই ওর কাছে গিয়ে বললাম, কিরে, আনিকা কোথায়? তোর এত কিউট একটা মেয়ে দেখলেই তো নিতে মন চায়। এক আপুর কাছে আছে। এটা কিন্তু ঠিক করছিস না। যাকে তাকে এমনভাবে আনিকাকে দিলে তোকে আর নিতে দিব না। আরে উনি আমার ভালো পরিচিত, তাই রেখে এসেছি, না হলে কি রেখে আসতাম নাকি? সেসব বাদ দে, আর কোন ক্লাসের কোন ডিপার্টমেন্টটা আছে বল। থার্ড ইয়ারে ইংরেজি ডিপার্টমেন্ট। তোকে ধরে মারতে ইচ্ছে করছে, যাকে তাকে দিয়ে দেই, তুই আর ওকে নিতেই পারবি না। রিয়া আর কিছু বলার আগেই ক্লাস থেকে বেরিয়ে থার্ড ইয়ারের ইংরেজি ডিপার্টমেন্টে চলে এলাম। দেখি এক আপুর কাছে আনিকা আছে এবং কাঁধে মাথা রেখে আছে। স্যার, আসতে পারি? এসো, এই ক্লাসে কি মনে করে? আনিকাকে নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। জি স্যার। তারপর ভিতরে এসে বললাম, আনিকা, মামুনি এসো। আমার কথা শুনে আনিকা আমার দিকে তাকালো। তারপর নিজ থেকে হাত বাড়িয়ে দিতেই করে নিয়ে হাঁটতে যাব। তখন আপুটি বলল, আপু, আমি আপনাকে চিনি না জানি না, আপনার কাছে কিভাবে আমার মেয়েকে রাখি? আর এখন ক্লাস চলছে, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আপুটা আর কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আস্তে আস্তে বললাম, এমনভাবে কি যার কাছে যেতে হয় মামুনি? না। এমন অপরিচিতদের কাছে যেতে নেই, বুঝেছো? যতক্ষণ না আমি যেতে বলবো। আর তোমার মুখে চকলেট লেগে আছে তো। আচ্ছা চলো, তোমাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসি। তারপর ট্যাপের কাছে এসে মুখটা মুছে নিয়ে ক্লাসরুমের সামনে এসে স্যারের কাছে পারমিশন নিয়ে চলে আসলাম। একে একে 4টা ক্লাস শেষ। ইংরেজি স্যার ক্লাসে চলে আসলো, এসে ক্লাস করাতে লাগলো। রাকিব আনিকার সাথে দুষ্টুমি করছে দেখে স্যার বললেন, রাকিব, তুমি ক্লাস না করে ওর সাথে দুষ্টুমি করছো কেন? আর আকাশ, তুমি ওকে বাসায় রেখে আসতে পারো না? স্যার, আমি তো ঠিকই ক্লাস করছি, কিন্তু রাকিব যদি এমন করে তাহলে আমি বা আমার মেয়ের দোষ কোথায় বলেন? আচ্ছা ঠিক আছে, এখন ক্লাস করো। আর রাকিব, তুমি ওর সাথে আর দুষ্টুমি না করে ক্লাসে মন দাও। আর যদি ক্লাসে মন না বসে তাহলে ক্লাস থেকে বের হয়ে যাও। তুই তো ওকে পছন্দ করতি, ভালোবাসতি। তারপর ক্লাস করতে শুরু করলাম। স্যার অনেক হ্যান্ডসাম, এখনও বিয়ে করেননি। কলেজের অনেক মেয়েরও ক্লাস। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। তারপর আনিকাকে হালকা খাবার খাইয়ে আমিও খেলাম। খেতে খেতে আম্মু বলল, আজকে তোর আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে,
হঠাৎ করেই ঘটক ফোন দিয়ে বলল, তাহলে তো ভালোই। ছেলে কি করে? ছেলে নাকি ইংরেজি প্রফেসর তোদের কলেজে। কি বলো? তাহলে কি মিনহাজ স্যার? আমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। তাহলে তো ভালোই হবে। স্যার তো ভালোই, দেখতেও হ্যান্ডসাম, ওনার ব্যবহার অনেক ভালো। তাও ওই ছেলের বাসার আশেপাশে থেকে খোঁজ নিতে হবে। আম্মু, যতটুকু জানি ততটুকু বললাম, তাও খোঁজ নিয়ে দেখো কি হয়। কখন আসবে আপুকে দেখতে? বিকেলে আসবে বলেছে। আচ্ছা, আমি বলছি কি, আব্বুকে বলো না একটা বাইক কিনে দিতে। আগে তোর আপুর বিয়েটা হয়ে যা, তারপর না হয় বলবো। আচ্ছা ঠিক আছে, বলিও। মামনি, তুমি কি এখন ঘুমাবা না তোমার দাদিমার সাথে খেলবা? খেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে ঘুমাই। আচ্ছা আম্মু, ওর যদি ঘুম আসে তাহলে আমার রুমে নিয়ে এসে ওকে শুয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ওকে নিচে রেখে দে, ও খেলনা নিয়ে খেলবে। ওকে, খেয়াল রাখো ওর ছোট ছোট পায়ে আবার বাইরে না চলে যায়। তোকে শেখাতে হবে না কি করতে হবে না করতে হবে, আমাকে শেখাতে আসছে কিভাবে বাচ্চা দেখাশুনো করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি গেলাম। তারপর রুমে এসে ফেসবুক চালাতে লাগলাম। তারপর একটু পরে ঘুমিয়ে পড়ি। বিকেলে আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আনিকা ঘুমিয়ে আছে। কি হয়েছে বলো? পাত্রপক্ষ আসছে, উঠ। আচ্ছা ঠিক আছে, উঠছি। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। বাইরে আসতে অনেক অবাক হলাম। স্যার আছে তো আছেন, সাথে ওই সিনিয়র আপুটাও আছে। গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তারপর চুপ করে থাকলাম, আর সবাই কথা বলতে লাগলো। ওই আপুটার দিকে খেয়াল করলাম, উনি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে আপু সবার জন্য নাস্তা নিয়ে এলো। বুঝলাম আপুকে ওনাদের পছন্দ হয়েছে। তখন ওই আনিকা গুটি গুটি পায়ে আমার কাছে হাজির। বেশ অবাক হয়ে হলাম ওর সাথে। ও নামলো কিভাবে বিছানা থেকে? ওকে কোলে নিতে গিয়ে দেখি প্যান্ট ভিজে, তাই ওকে নিয়ে রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। আবার আসতেই ইরা আপু বলল, ওহ, সবার সাথে পরিচয় করিয়ে দিতে তো ভুলেই গেছি, আপুটার নাম ইরা। আসো, আমার কোলে আসো। ইরা আপুর কথা শুনে আনিকা আমার গলা জড়িয়ে ধরল। আপনি কি বারণ করছেন আমার কাছে আসতে? জি, কেন? মনে পড়লো এখানে তো অনেকেই আছে, তাকিয়ে দেখি সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। ইরা, তুই কি শুরু করেছিস? স্যারের কথা শুনে ইরা আপু একটু লজ্জা পেয়ে গেল। আচ্ছা নেন, মামনি তোমার ওই আন্টির কাছে যাও তো। না, যাব না। যাও, এমন করলে কি হয়? আচ্ছা নেন, এবার যাবে। আমি একটু এগিয়ে গিয়ে আনিকাকে দিলাম। আনিকা হীরাপুর কোলে চুপচাপ বসে আছে। একটু পরে নাস্তা দেওয়া হলো। নাস্তা শেষ করে শেরের আব্বু বললেন, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। এখন আমার ছেলের হলো কিনা জানি না। আমারও পছন্দ হয়েছে। আমাদের থেকে পছন্দ হয়েছে, এখন আপনাদের পছন্দ হয়েছে কিনা বলেন, তারপর কথা এগিয়ে নিয়ে যাব। আমাদের পছন্দ হয়েছে। সুইটি, তোমার পছন্দ হয়েছে? আপু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তারপর বিয়ের ব্যাপারে কথা বলতে লাগলো। একটা সময় শেরের আব্বু বললেন, আমরা যৌতুক নিব না। ওকে, তা ঠিক আছে, তবে আমি নিজ থেকে একটা বাইক আর মেয়ের যা যা লাগে সব কিছু দিব। ওগুলো আমাদের কিছু লাগবে না, কোনো প্রকার যৌতুক নিব না, আর দিনমহর হিসাবে 2 লাখ টাকা দিব। বাহ, এমনও মানুষ আছে, ভালোই তো। তারপর এমনভাবে কথা বলতে বলতে সব কিছু ঠিকঠাক হলো। বিয়ে ঠিক হলো এই সামনের মাসের 30 তারিখে, মানে এখনও 20 দিন সময় আছে। তারপর ওনারা বিদায় নিয়ে চলে গেল। ওনারা যেতেই আব্বু বললেন, যেমন ছেলে মেয়ের জন্য চেয়েছি তেমনই পেয়েছি। খোঁজ খবর নিয়েও দেখলাম ছেলেও ভালো এবং সবাই অনেক ধার্মিক। এই শয়তান মেয়েটা এখন যদি ওখানে গিয়ে একটু নামাজি হয়। আব্বু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না শুনি? এত করে নামাজ পড়তে বলি, কিন্তু সকালে পড়লেও বিকালে পড়ে না, 2 ওয়াক্ত পড়লেও 3 ওয়াক্ত নেই। আব্বু বলছি কি আমাকে একটা বাইক নিয়ে দিবেন? আগে বিয়েটা হোক, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। এখন কেন জানি কিছু জোর করে চাইতে পারি না। কোনো কিছু চাইলে একবার থেকে 2বার বলতে পারি না।
আনিকাকে নিজের কাছে রাখার পর থেকেই এমন হয়। তবে ওগুলো নিয়ে মন খারাপ হয় না। আনিকা আপুর কাছে আছে, তাই বাইরে চলে আসলাম। তারপর কিছুক্ষণ বাইরে থেকে বাসায় এসে কাজে বসলাম। ফ্রিল্যান্সিং করি, বসে কাজ করছি। তখন পিচ্চিটা আমার কাছে এলো। আস্তেই কোলে উঠিয়ে চুমু দিয়ে কোলে বসিয়ে কাজে মন দিলাম। ফোনে কার্টুন ভিডিও চলছে, বাবা মেয়ে ওগুলোই দেখছি। কি আর চলছে, মোটু আর পাতলু চলছে। আমার পিচ্চিটা তো সেই খুশি, মাঝে মধ্যে অট্টহাসি দিয়ে হেসে উঠছে। বসে আছি, তখন আপু রুমে এসে বলল, কিরে, বাবা মেয়ে এত কি দেখে হাসছিস? ওর হাসি তো পুরো বাসায় ছড়িয়ে গেছে। এই তো আপু, মোটু পাতলু দেখছি। বাহ, ভালোই তো। তুই কি ওই মেয়েটাকে চিনিস আগে থেকে? আরে না, আজকেই প্রথম কলেজে দেখা হয়েছে। আনিকা ওই মেয়ের কোলে ছিল। আমার ফ্রেন্ড রিয়া আছে না, ও গিয়ে ওই আপুর কাছে রেখে এসেছিল। ও আচ্ছা, ওকে, তুই তাহলে তোর কাজ কর। আপু চলে গেল। আমি আমার মতো করে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়তেই ওকে বিছানায় শুয়ে দিই। নামাজ পড়ার জন্য গেলাম, কারণ নামাজের সময় হয়ে গেছে। তারপর নামাজ পড়ে এসে খাওয়া শেষ করে একেবারে রুমে এলাম। তারপর কিছুক্ষণ পড়াশোনা শেষ করে যখন শুতে যাব, তখন উঠে গেল, মামনি কিছু কি খাবা? খিদে পেয়েছে। কি খাবা? চকলেট খাবো। এই রাতে চকলেট খেতে হয় না, ভাত অথবা রুটি খাবা। না, আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, চকলেটই দিচ্ছি। আর কিছু খাবা? উঠে চকলেট দিলাম। তারপর গিয়ে দুধ গরম করে নিয়ে এলাম। আচ্ছা চকলেট খেয়ে নাও। আনিকা চকলেট খেয়ে দুধ খেয়ে নিল। এখন আমাকে আর ঘুমাতে দিবে না। ঘুরে কেয়ার করার, উঠে গিয়ে কাজ করি। আবার ওকে নিয়ে পিসি ওপেন করে কাজে মন দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবারও ঘুমিয়ে যেতেই আমিও পিসি অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে আবারও ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি। আনিকার কান্নার জন্য ঘুমটা ভেঙে গেল। দেখি আপু রুমে এলো, এসে বলল, আনিকা, তুমি আমার কাছে এসো, আর তোমার আব্বুকে ঘুমাতে দাও। আপু আনিকাকে নিয়ে চলে গেল। আমি আবারও ঘুমিয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আনিকা খেলছে। খেলছে খেলুক, আমি খেয়ে নিই। তারপর আমি খেয়ে নিলাম। আপু আনিকাকে কি খাইয়েছো? ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে। ওকে। তারপর আমি রুমে এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে নিলাম। মামনি থাকো, আমি গেলাম। তারপর কলেজে চলে আসি। এসে রাকিব সহ কয়েকজন মিলে বসে আছি। তখন রিয়া এসে বলল, কিরে, আজকে যে তোর মেয়েকে নিয়ে আসিসনি? না, গতকাল একটা কারণে নিয়ে এসেছিলাম। আর কাউকে দিব না, কিন্তু তাও নিয়ে আসিস। আমি ওকে কি প্রতিদিন নিয়ে আসি নাকি? আর শোন, মিনার শেহার আমার হবু দুলাভাই হতে চলেছে। আর তুই যে মেয়েটাকে আনিকাকে দিয়েছিলি, ওটা শেহারের ছোট বোন। আমি তো জানি ওটা যে স্যারের বোন, তুই জানতি না? না, আমি জানি না। আচ্ছা সে যাই হোক, ওটা আমার বিয়ান হতে চলেছে। আর মিনহাজ স্যার দুলাভাই, কথা বলছি কথা বলছি। তখন আপুর হবু ননদ আমাদের কাছে এলো, এসে বলল,